মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রাইমারি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার আশ্বাস। মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া। ভারতের কাছে পুরোপুরি জিম্মি দেশ, অভিযোগ মির্জা ফখরুলের। সস্তা জনপ্রিয়তার জন্যই বিএনপির ভারত বিরোধিতা, বলেছেন মাহবুবুল হানিফ। আত্মগোপনে থাকার 14 দিন পর অফিস করলেন ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী উপজেলা চেয়ারম্যানের লাকি। আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ। আগামী অর্থ বছরের জন্য প্রায় 2000 কোটি টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আধুনিক স্মার্ট নগরী গড়ার প্রত্যাশা সিটি মেয়রের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সুষম জনকল্যাণমুখী প্রযুক্তি নির্ভর করা হবে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনার কথাও বলেন তিনি। শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়, শিশুদের মেধা মনন বিকাশে নতুন শিক্ষাক্রমের পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত শিশুদের কল্যাণে 65 কোটির বেশি বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শিক্ষার হার বেড়েছে, প্রাথমিকে ঝরে পড়ার হার কমেছে। নারী শিক্ষকের সংখ্যা 3 গুণ বাড়াতে পেরেছে সরকার। শিক্ষা খাতে গত 15 বছরে সরকারের নানা সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বেগম জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই সাজা স্থগিতের চালাকির আশ্রয় নিয়েছে সরকার। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্নের পথে। প্রতিদিন ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। জনগণের স্বার্থের বাইরে কোনো চুক্তি বা কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। এখানে আরেকটা চালাকি আছে, 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার ঢুকতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটাকে আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আজকে দেশের এবং খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে। দলটি সবসময় পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জনশুমারি এবং গৃহ গণনা রিপোর্টের মোড়ক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। হানিফ আরও বলেন, ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধিতার স্লোগান তুলছে। বিএনপি তো সবসময় একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে টিকে থাকতে চায় রাজনীতির মধ্যে। যে ভারতের কি বেশি দেওয়া হয়েছে সেটা যদি ক্যাটাগরিক্যালি যদি বলা বা স্পেসিফিক যদি বলতো যে হ্যাঁ এই বেশি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার একটা সতর্ক হতো। এটা এখন বিএনপি একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করতেছে। আমি বলি এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। বিরোধী দলকে দমাতে সরকার বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বিভিন্ন আদালতে 5টি মামলায় হাজিরা শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির লাখ লাখ নেতাকর্মী আদালতের বারান্দায় দিন কাটাচ্ছে, কিন্তু তারা কেউ হতাশ নয়। দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা সবাই বদ্ধপরিকর। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অবশেষে খোঁজ মিলল ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির। আত্মগোপনে থাকার 14 দিন পর আজ নিজ কার্যালয়ে যান তিনি, তবে এড়িয়ে যান সাংবাদিকদের। স্বামীর মতো অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ড ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে যান সদ্য সাবেক রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। 14 দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন তিনি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অংশ নেন আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি লাকি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলেও এড়িয়ে যান তিনি। ঈদুল আজহার 3 দিন আগে সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ। ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও। স্বামীর মতো তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে টিনের ঘর, রিকশা গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন। সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। পরে কাগজপত্র অনুযায়ী সাদেক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু করা হয়। এ পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন, কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। সাদেক এগ্রোর পেছনে থাকা রিকশা গ্যারেজ এবং ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না। খালের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন। 2024-25 অর্থ বছরের জন্য 1981 কোটি 52 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে মহানগরী থিয়েটার ইনস্টিটিউটে এই ঘোষণা করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। নতুন অর্থ বছরের বাজেটের পাশাপাশি 2023-24 অর্থ বছরের চৌশিকের 1661 কোটি 9 লাখ 40 হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। গেল অর্থ বছরে 1887 কোটি 28 লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। চৌশিক
যুগের ইতিহাসে এবার বাজেট বাস্তবায়ন হয়েছে রেকর্ড ৮৮%। বাজেট ঘোষণার সময় মেয়র রেজাউল করিম চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। বর্তমান ও ভবিষ্যতের আলোকে মহানগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশাও করেন তিনি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ১ মাস পার হলেও ক্ষতিগ্রস্ত ঘেরের বেড়ি সংস্কার করে আবারও মাছ চাষ শুরু করতে পারেনি মোংলার চিংড়ি চাষিরা। আয় না থাকায় অর্থাহারে অনাহারে দিন কাটছে তাদের। এখনও সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ। এদিকে চিংড়ি চাষ শুরু করতে না পারলে রপ্তানি বাণিজ্যের উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৭ থেকে ৮ ফুট পানিতে তলিয়ে যায় মোংলা উপকূলের চিংড়ি ঘেরগুলো। এরপর পানি সরে গেলেও ঘেরের বেড়ি তলিয়ে মাছ ভেসে সর্বশান্ত চাষিরা। দীর্ঘ ১ মাসেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি মাছ চাষিরা। চিংড়ি চাষিরা বলছেন, অতীতের সব ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠলেও এবার একেবারে নিঃস্ব তারা। পরিবার পরিজন নিয়ে অনেকেরই দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সমস্ত ঘেরগুলো পানির তলদেশে ডুবেছিল। এটা ঘূর্ণিঝড় অবসর হওয়ার পরে, শেষ হওয়ার পরে এইখানে কোনো ঘেরে কোনো মাছ নেই। এখনো পর্যন্ত আমাদের কাছে না একটা তিল পর্যন্ত সাহায্য এসে পৌঁছাইছে। আমরা কোনো সহযোগী পাই নাই। প্লাস এখন ঘের করতে এসে আমরা বাজার করে খাইতে পারছি না। প্লাস আমাদের দেখা কিস্তির জেলা, এখন আমাদের ঘেরে সর্বহারা হয়ে আমরা এখন নিঃস্ব কৃষকে দাঁড়িয়ে আছি। ঘের বাড়ি সব তলায় টলায় গেছিল। অনেকের ঘরে আছে মনে করেন যে জামা কাপড়ও নাই, এরকম একটা অবস্থা। আমরা কোনো জায়গা থেকে সেরকম কোনো কিছু পাই নাই। উপজেলা মৎস্য কর্মকর্তার তথ্য মতে রিমালে উপজেলার ৫,০০০ চিংড়ি ঘের তলিয়ে যায়। এতে যা ক্ষতি হয়েছে তার হিসাব করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সব মিলে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি ১৬,৫১ লাখ টাকার মতো। ঘূর্ণিঝড় পরবর্তীতে এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। এখন কোনো সহায়তা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব। আবারও মাছ চাষে ফিরতে না পারলে চিংড়ি রপ্তানি হুমকির মুখে পড়তে পারে, এমনটাই শঙ্কা নাগরিক প্রতিনিধিদের। ব্যাংক লোন সাময়িকভাবে হলো বন্ধ করে দিয়ে এদেরকে একটু পুনর্বাসন এবং এদের সহায়তা দরকার সরকারের পক্ষ থেকে। পাশাপাশি এই উপকূলের যে মিষ্টি পানির যে আধারগুলো ছিল, সেই মিষ্টি পানির আধারগুলো নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কাজেই এখানে সুপেয় পানির একটা বিরাট সংকট বিরাজ করছে। চিংড়ি উৎপাদন অব্যাহত রাখতে চাষিদের দ্রুত সহায়তা দেওয়ার দাবি সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের হত্যাকারীর ইন্ধনদাতা হিসেবে সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও রাজশাহী ৩ নম্বর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে দায়ী করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওই দুই নেতা সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইব উদ্দিন লাবলুকে আসামি করে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে বাঘা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন। শাহরিয়ার আলমের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কোনো সুযোগ নেই। রাজশাহীবাসীর সন্দেহ একটি লাশের রাজনীতির জন্য আওয়ামী লীগ নেতাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। কোরবানির ঈদের পর থেকেই আগুন ডিমের বাজারে। খুচরা পর্যায়ে চট্টগ্রামে ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৬০ টাকায়। ডিমের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চট্টগ্রামের ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে মহানগরীর পাহাড়তলী ডিমের বাজারে অভিযান চালায় সংস্থাটি। নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ। এ সময় বেশি দামে ডিম বিক্রি ক্রয় বিক্রয়ের রসিদ না রাখায় একটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করা হয় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে। উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে আম, মাছ, সবজি চাষ এবং পশুপালনে স্বাবলম্বী হয়েছেন রংপুরের এক যুবক। এবছর বস্তায় আদা চাষ করে চমক সৃষ্টি করেছেন তিনি। কৃষি বিভাগ বলছে, এই পদ্ধতিতে চাষ করলে মশলা জাতীয় এই ফসলের আমদানি নির্ভরতা কমবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। সকাল হলেই ফসলের মাঠে ছোটেন কৃষক শাহিনুল ইসলাম বকুল। মাটি আর ফসলের ঘ্রাণে প্রাণ ভরে তার।
মাটির প্রতি বেশ টান কৃষকের সন্তান বকুলের। উচ্চশিক্ষা শেষে কৃষিকাজেই মাখামাখি তার, সফলও হয়েছেন। 2017 সালে পেয়েছেন জাতীয় কৃষি পদক। এবছর 10,000 ব্যাগে উচ্চ ফলনশীল আদা চাষ করে বেশ সাড়া ফেলেছেন তিনি। কর্মসংস্থানও হয়েছে স্থানীয়দের। এই আদা চাষ এইরকম আমরা কোনোদিন দেখিনি। উপরে তো আম বাগান চলছে, নিচে মানে অন্য কাজ হয় না। এখন সেই জায়গার আদা চাষটা হয়েছে, সপ্তাহে 2 দিন 4 দিন কাজ করতে পারছি। প্যাকেট করছি, এই কাজে মনে করেন ঘাস টাস নিলে আমি করছি ঠান্ডায়। আমার কাছে মনে হয় যে কৃষি একটা অর্থকারী ফসল। কৃষিতে অনেক কিছু আছে দেওয়ার মতন এবং নেওয়ার মতনও কিছু আছে। যারা চাকরির পিছনে ছুটতে পারে, কিন্তু সবাইকে যে চাকরি করতে হবে তা কিন্তু নয়। আমি চাই যে যারা চাকরি করে, টুকটাক ছোটোখাটো যারা চাকরি করে, তারা কিন্তু নিজের পরিবার চালাতে পারবে। কিন্তু আমি কিন্তু দেখেন যে আমি কিন্তু কয়েকজন পরিবারকে চালাচ্ছি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন বকুল এখন অনুকরণীয়। বস্তায় আদা চাষ পদ্ধতি অনেকেই গ্রহণ করছেন। এটি ছড়িয়ে দেয়া গেলে মশলার আমদানি নির্ভরতা কমবে। আদাসহ বিভিন্ন মশলা চাষে রংপুর কৃষি অঞ্চলের অনেক এলাকা বেশ উপযোগী। এই অঞ্চলে যে বিভিন্ন ফলের বাগানগুলো আছে, সেই বাগানগুলোকে আমরা এই ধরনের আর একটা ছায়া সহনশীল যে ফসল, যেটা বিদেশ থেকে আমাদের আমদানিটা, সেটাও আমাদের কমিয়ে দিতে পারে বস্তায় আদা চাষ। অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে এবং কি নারী উদ্যোক্তাও রয়েছে, যেমন আমরা শাহিনুল ইসলাম বকুলের কথা বলবো। এভাবে যদি আমরা এগিয়ে আসতে পারি, আদার যে সুদিন ছিল আমাদের রংপুর অঞ্চলে তথা সারা বাংলাদেশেই এই সুদিন ফিরে আসবে। চলতি বছর রংপুরের 5 জেলায় 4,000 হেক্টরে আদা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 টন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। অত্যাধুনিক ও সুপরিকল্পিত ময়মনসিংহ নগরী গড়তে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। চট্টগ্রামের জনসংখ্যা প্রায় 1 কোটি। অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি। গত 10 বছরে চট্টগ্রাম জেলায় জনসংখ্যা বেড়েছে 15,53,000। সবশেষ 2022 সালের জনশুমারির তথ্য অনুযায়ী চট্টগ্রামে মোট জনসংখ্যা 91,69,465 জন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের জনশুমারি ও গৃহগণনা 2022-এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ ও বই উন্মোচন হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার হোসেন। এছাড়া খাগড়াছড়ি, নরসিংদী, বাগেরহাট ও ঝিনাইদহে প্রকাশ হয়েছে জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে মানিকগঞ্জে। জেলা শ্রমিক দলের আয়োজনে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে কুড়িগ্রামে। জেলা স্টেডিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে জমি দখলের অভিযোগকে অপপ্রচার দাবি করে প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কুড়িগ্রামে। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার আহসান বাবু। স্মার্ট ও দক্ষ জাতি গড়তে বেসিক আইসিটি ট্রেনিং হয়েছে গোপালগঞ্জে। সরকারি বঙ্গবন্ধু কলেজে এতে বক্তব্য রাখেন এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক মোহাম্মদ খালেদ রহিম। সাভারে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে 80 জনের অংশগ্রহণে সভা হয়েছে। উপজেলার হলরুমে এতে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজশাহীতে ইয়ুথ অ্যাম্বাসিডরদের নিয়ে ইয়ুথ ফেয়ার হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ। সিলেটের গোলাপগঞ্জে 2 শতাধিক বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি একটি সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান খতিবুর রহমান জামাল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রাইমারি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার আশ্বাস। মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া, ভারতের কাছে পুরোপুরি জিম্মি দেশ। অভিযোগ মির্জা ফখরুলের সস্তা জনপ্রিয়তার জন্যই বিএনপির ভারত বিরোধিতা, বলেছেন মাহবুবুল হানিফ।
আত্মগোপনে থাকার 14 দিন পর অফিস করলেন ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকি। আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ। আগামী অর্থ বছরের জন্য প্রায় 2000 কোটি টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আধুনিক ও স্মার্ট নগরী গড়ার প্রত্যাশা সিটি মেয়রের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।